আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং এর জন্য তোমরা সময় পাবে 50 মিনিট। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং তোমাদের এই ভিডিও শেষে যদি মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো প্রশ্ন উত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। নাও আমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকছে কার দৌড় কদ্দৌড়, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন আর চিরদিনের। আর মাকু থেকে থাকছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। ভাষাচর্চা থেকে থাকছে বাংলা বানান, নানা রকমের শব্দ এবং প্রবন্ধ রচনা। তো এবার এই প্রশ্নগুলো কেমন টাইপের হতে পারে একবার দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গদ্য থেকে থাকছে একটা এমসিকিউ, দুটো 1 নম্বর কোশ্চেন, একটা 3 নম্বর কোশ্চেন, মোট থাকে 6 নম্বর। কবিতা থেকেও থাকছে একটা 1 নম্বর কোশ্চেন, দুটো 1 নম্বরের কোশ্চেন, একটা 3 নম্বরের কোশ্চেন, মোট 6 নম্বর। ব্যাকরণ থেকে থাকছে 4টে এমসিকিউ, মোট থাকছে 4 নম্বর। এছাড়াও সহায়ক পাঠ যেটা আছে সেখান থেকে দুটো 1 নম্বর প্রশ্ন থাকছে এবং 3 নম্বরের প্রশ্ন থাকছে একটা, মোট থাকছে 5 নম্বর। এছাড়াও নির্মিতি থেকে তোমাদের একটা 4 নম্বর প্রশ্ন থাকছে, সেখানেও তোমাদের মোট থাকছে 4 নম্বর, অর্থাৎ মোট তোমাদের কিন্তু 25 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তাহলে তোমরা দেখে নাও যে এই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথম যে প্রশ্নটি, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 6 একে 6। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো, এর 3টে অপশন আছে, মাধ্যাকর্ষণ, প্লবতা আর সন্তরণ নিয়ম। তো এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ। পরবর্তী যে প্রশ্ন আছে, রাত এখানে স্বাগত সান্ধ্য, এটা ক উলুতে, খ ঢোলে, গ ঘণ্টায়, ঘ শাঁখে। এর উত্তর হবে ঘ শাঁখে। যা যুক্ত হয় ধাতুর সঙ্গে তাকে বলে, কোন প্রত্যয় বলে, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। খ কৃৎ প্রত্যয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 1.4 যেটা আছে, হেসে খেলে শব্দদ্বৈতটি ড্যাশ শব্দযোগে তৈরি। তো এটা উত্তর হবে প্রায় সমার্থক শব্দযোগে তৈরি। 1.5 নিয়মিত অর্থ শব্দদ্বৈতের উদাহরণ হলো, এটা উত্তর হবে ঘণ্টায় ঘণ্টায়। 1.6 হরিণ শব্দটি রূঢ় শব্দের উদাহরণ। যৌগিক শব্দ যোগ রূঢ়, তার মধ্যে সঠিক উত্তর হবে রূঢ় শব্দের উদাহরণ। তাহলে আমাদের এই যে 1 দাগের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নিলাম। এবার 2 দাগের যে প্রশ্ন আছে, দেখো 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। চিরদিনের কবিতায় কবি কোন কোন জীবিকার মানুষের কথা বলেছেন? উত্তর, চিরদিনের কবিতায় কবি যে সমস্ত জীবিকার মানুষের কথা বলেছেন সেগুলি হলো চাষি, কামার, কুমোর ও তাঁতি। এবার দেখো পরের প্রশ্ন, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত কোন মনীষীর নাম পেয়েছ? উত্তর লিখবে, কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পেয়েছি। এবার চলে আসি পরের প্রশ্ন 2.3, স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর লিখবে, স্মৃতিচিহ্ন কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে চলে আসি 2.4, ভারতের জাতীয় মন্ত্রটি কার রচনা? উত্তর লিখবে, ভারতের জাতীয় মন্ত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। 2.5, 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি, বক্তা কে? উত্তর হচ্ছে, বক্তা হলেন পুরন্দর চৌধুরী। তোমরা এটা পূর্ণবাক্যে উত্তর লিখতে পারো। 2.6, সোনা টিয়া তাদের পুতুলদের জন্য কি দিয়ে ভাত বানায়? উত্তর লিখবে, সোনা টিয়া তাদের পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায়। তারপরে দেখো 3 দাগের যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3। তাহলে এর আগে আমরা যেটা করেছি 6 আর 6 12 নম্বরের প্রশ্ন। এবার দেখো 3 তিরিকে 9 নম্বরের প্রশ্ন আমরা করব। পুরন্দরের তৈরি গোলকটিকে এয়ারটাইট রাখতে হয় কেন? এতে কোন কোন ধাতু রয়েছে? 2টো ধাপে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের মান আছে 2 এবং দ্বিতীয় প্রশ্নের মান আছে 1। উত্তর লিখবে, পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কারণ ওই গোলকটি বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই উত্তপ্ত হয়ে পড়ে, আর জলের সংস্পর্শে এলে এতে এতটাই উষ্ণতা সৃষ্টি হয় যে নিমেষে বরফ বাষ্প হয়ে যায়, তাই একে এয়ারটাইট বা বায়ু নিরুদ্ধ রাখতে হয়। এবার যে দেখো সেকেন্ড যে প্রশ্নটা আছে, অর্থাৎ যার মান আছে 1,
এতে কোন ধাতু রয়েছে? এর উত্তরে তোমরা লিখবে পুরন্দর চৌধুরীর তৈরি গোলকটিতে মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মেশানো হয়েছে। 3.2 মৃঢ় ওরা ব্যর্থ মনস্কাম। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর লিখবে যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে তাদেরকেই কবি মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে, কেন মৃঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? তার উত্তর তোমরা লিখবে সমাজের একদল লোভী ও স্বার্থ সর্বস্ব মানুষ নিজেদের নামকে চিরকালব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায়, অপরের মঙ্গলের কথা চিন্তা না করে। এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মৃঢ় বলেছেন। আর এই মৃঢ়রা নিজেদের নাম অক্ষুণ্ণ রাখতে ইট কাঠ পাথরের স্মৃতিহ্রদের নাম খোদাই করে রেখেছিল, কিন্তু মহাকালের অমোঘ নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাই বলা হয়েছে তাদের মনস্কামনা ব্যর্থ। এবার আসছে 3.3 যে প্রশ্নটা আছে, হোটেলওয়ালা দেখতে কেমন ছিল? নেক্সট প্রশ্ন, সে সোনাটিয়াটিকে কিভাবে সাহায্য করেছিল? উত্তর লিখবে প্রথম যে প্রশ্ন তার উত্তর, হোটেলওয়ালার মুখে ছিল ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছিল ছাইরাঙা দাড়িতে। তাকে হঠাৎ দেখলে মনে হবে সে বুঝি সদ্য ধোপাবাড়ি থেকে ফিরেছে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, অর্থাৎ সে সোনাটিয়াকে কিভাবে সাহায্য করেছিল, তার উত্তর তোমরা লিখবে হোটেলওয়ালা সোনাটিয়াকে খুব সাহায্য করেছিল। সে নিজের হোটেলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে বিনিময়ে সোনাটিয়াকে তার হোটেলের কিছু কাজ করতে দিত। সোনাটিয়াকে নিচের ছেলেমেয়ের মতো আগলে রেখেছিল হোটেলওয়ালা, তারা যাতে বিপদে আপদে না পড়ে, এমনকি তাদের যাতে মন খারাপ না হয় সেদিকেও ছিল তার সতর্ক দৃষ্টি। এবার দেখো চারের দাগের যে প্রশ্ন, আমাদের টোটাল 21 নম্বরের প্রশ্ন করা হয়ে গেছে। এবার 4 দাগের যে প্রশ্ন তার মান আছে 4। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রথম যে প্রশ্নটা আছে 4.1 বিদ্যালয় পত্রিকায় প্রথম লেখা মুদ্রিত হওয়ার অভিজ্ঞতা, আর 4.2 তোমার প্রিয় কবি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে 4.2 যেটা আছে তোমার প্রিয় কবি, এইটাই আমি লিখছি। এখানে তোমরা কি লিখবে? আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পুরবী, পুনশ্চ, মহুয়া, পরিশেষ, সেজুতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই, রোগশয্যায়, জন্মদিনে, শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, শুধু প্রথম ভারতীয় হিসাবেই নয়, প্রথম এশীয় হিসাবেও। দীর্ঘকাল একনিষ্ঠভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে কবি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ অন্তিম বিশ্রাম গ্রহণ করেন, যার সাহিত্য ও কবিতা হৃদয়কে দোলা দেয়, প্রাণকে সজীব করে। তিনি নিঃসন্দেহে আমাদের প্রিয় কবি। তো এই গেল তোমাদের প্রশ্নপত্র এবং তার উত্তর। তোমাদের জন্য আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য সকলকে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যারা তোমরা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো।